আজ যে ঘটনাটা আপনাদের শোনাতে চলেছি সেটা আমার নিজের নয়। 2024 সালের শেষ দিকে আমার কাছে একটা ইমেল আসে। পাঠিয়েছিলেন পশ্চিমবঙ্গের এক ব্যক্তি। তিনি লিখেছিলেন, এই ঘটনাটা তিনি কোনোদিন প্রকাশ্যে বলেননি, কারণ তিনি জানতেন বেশিরভাগ মানুষ তাকে পাগল ভাববে। অনেকদিন আমি মেলটা পড়েও কোনো উত্তর দিইনি, কিন্তু পরে যখন পুরো ঘটনাটা পড়লাম তখন বুঝলাম এটা শুধু একটা ভয়ের গল্প নয়, এটা এমন একটা অভিজ্ঞতা যার ব্যাখ্যা আজও তিনি খুঁজে পাননি। নাম পরিচয় পরিবর্তন করা হয়েছে। এবার আমি তার ভাষাতেই ঘটনাটা বলছি। আমার নাম সৌরভ। 2021 সালে আমি দুর্গাপুরের একটা ইন্টারনেট সার্ভিস কোম্পানিতে কাজ করতাম। তখন আমার বয়স 28। আমি একাই থাকতাম। সিটি সেন্টারের কাছেই একটা পুরনো 3 তলা বাড়ির 2য় তলায় ভাড়া নিয়েছিলাম। বাড়িটা খুব একটা ভালো ছিল না। দেওয়ালে স্যাঁসাতে দাগ, পুরনো কাঠের দরজা, রাতে বাতাস উঠলে জানলাগুলো কাঁপত। কিন্তু ভাড়া কম ছিল বলে থেকে গিয়েছিলাম। প্রথম 2 মাস কোনো সমস্যা হয়নি, সবকিছু স্বাভাবিকই ছিল। সমস্যা শুরু হয় আগস্ট মাসের এক রাতে। সেদিন অফিস থেকে ফিরতে ফিরতে রাত 12:30 বেজে গিয়েছিল। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মোবাইলের রিংটোনে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি রাত 2:17। অচেনা নম্বর। আমি বিরক্ত হয়ে ফোনটা কেটে দিলাম। 1 মিনিট পরে আবার ফোন, আবার কেটে দিলাম। তৃতীয়বার ফোন আসতেই রেগে গিয়ে রিসিভ করলাম। হ্যালো। ওপাশে কোনো কথা নেই, শুধু মনে হলো খুব দূর থেকে বাতাসের শব্দ আসছে। আমি আবার বললাম, হ্যালো, কে বলছেন? প্রায় 10 সেকেন্ড পরে একটা খুব নিচু গলা শুনতে পেলাম। লোকটা বলল, দরজাটা খুলবেন না। আমি ভেবেছিলাম কেউ মজা করছে। বললাম, কোন দরজা? ওপাশে আবার নীরবতা। তারপর কল কেটে গেল। আমি বিরক্ত হয়ে ফোনটা সাইলেন্ট করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন বিষয়টা প্রায় ভুলেই গিয়েছিলাম, কিন্তু ঠিক পরের রাতেও 2:17 ফোন এলো। এবার আমি ধরলাম না। ফোন বাজতে বাজতে কেটে গেল। 1 মিনিট পরে আবার আবার আবার। শেষে বাধ্য হয়ে ধরলাম। ওপাশের সেই একই গলা, দরজাটা খুলবেন না। আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমি বললাম, আপনি কে? লোকটা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আমি চেষ্টা করছি আপনাকে বাঁচাতে। তারপর কল কেটে গেল। এবার আমি বিরক্ত না হয়ে কৌতূহলী হয়ে উঠলাম। পরের দিন অফিসে বসে নম্বরটা ট্রুকলারে খুঁজলাম। কোনো তথ্য নেই, হোয়াটসঅ্যাপে নেই, কোনো রেকর্ড নেই। সেই রাতে আমি ইচ্ছে করেই জেগে রইলাম। 2:17। ফোন এলো। আমি সঙ্গে সঙ্গে ধরলাম। আপনি কে? ওপাশে নিঃশ্বাসের শব্দ। তারপর, আজ যদি কেউ দরজায় নক করে, খুলবেন না। আমি বললাম, আপনি কি আমার সঙ্গে মজা করছেন? লোকটা কোনো উত্তর দিল না, শুধু একটা কথা বলল, ও যদি ঢুকে পড়ে আমি আর কিছু করতে পারবো না। কল কেটে গেল। আমি হেসে ফেললাম। এত সিনেমার মতো কথা শুনে ভয় পাওয়ার মানুষ আমি নই। কিন্তু প্রায় 10 মিনিট পরে ঠক 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 আমার ফ্ল্যাটের দরজায় 3 বার নক হলো। আমি জমে গেলাম। রাত তখন 2:30। এই সময় কে আসবে? আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। দরজার কাছে গেলাম। পিপ হোল দিয়ে তাকালাম। করিডোর খালি, কেউ নেই। আমি ভেবেছিলাম হয়তো পাশের ফ্ল্যাটের শব্দ। ফিরে আসতে যাব এমন সময় আবার ঠক ঠক
ঠক। এবার শব্দটা একেবারে দরজার ওপাশ থেকে এলো। আমি আবার তাকালাম। কেউ নেই, একদম কেউ না। কিন্তু এবার আমার গায়ে কাঁটা দিল, কারণ দরজার নিচের ফাঁক দিয়ে মনে হলো কারো ছায়া সরে গেল, যেন কেউ ঠিক দরজার গায়ে দাঁড়িয়েছিল। আমি আর দরজা খুলিনি। সারা রাত জেগে কাটিয়েছিলাম। পরের সকালে নিচে বাড়িওয়ালার কাছে গেলাম। ঘটনাটা বলতেই উনি কেমন অস্বস্তিতে পড়ে গেলেন। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, রাতে কেউ ডাকলে দরজা খোলার দরকার নেই। আমি হেসে বললাম, কেন? উনি কোনো উত্তর দিলেন না, বিষয়টা এড়িয়ে গেলেন। সেদিন প্রথমবার আমার মনে হলো বাড়িটার মধ্যে হয়তো কোনো ইতিহাস আছে। পরের কয়েকদিন একই ঘটনা চলতে লাগলো। প্রতিদিন রাত 2:17 ফোন, প্রতিদিন একই গলা, প্রতিদিন একই সতর্কবাণী। আর কিছুক্ষণ পরে দরজায় নক, একই 3 বার, ঠক ঠক ঠক। কিন্তু কেউ নেই, কখনো কাউকে দেখা যায় না। এক রাতে আমি ঠিক করলাম আজ দরজা খুলব, যাই থাকুক দেখেই ছাড়ব। সেদিনও ফোন এলো। আমি বললাম, আজ আমি দরজা খুলব। প্রথমবারের মতো লোকটার গলায় আতঙ্ক শুনলাম। সে চিৎকার করে উঠল, না। তারপর কয়েক সেকেন্ড নীরবতা। আর তারপর সে এমন একটা কথা বলল যেটা আজও আমি ভুলতে পারিনি। লোকটা বলল, কারণ ও পাশে যে দাঁড়িয়ে থাকবে সে আমি নই। কল কেটে গেল। আমি কয়েক মুহূর্ত ফোনটার দিকে তাকিয়ে রইলাম। আমার বুকের ভেতরটা অদ্ভুত ঠান্ডা হয়ে যাচ্ছিল। ঠিক তখনই ঠক ঠক ঠক। দরজায় আবার নক হলো, আগের চেয়ে অনেক জোরে। আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম, পিপ হলে চোখ রাখলাম। আর তারপর আমার শরীরের সমস্ত রক্ত যেন বরফ হয়ে গেল, কারণ করিডরে একজন লোক দাঁড়িয়েছিল। সে সরাসরি দরজার দিকে তাকিয়ে হালকা হাসছে, আর তার ডান হাতে একটা মোবাইল ফোন। ফোনটার স্ক্রিন জ্বলছে, তাতে লেখা ইনকামিং কল, আর নিচে ভেসে উঠছে আমার নম্বর। ঠিক সেই মুহূর্তে আমার ঘরের ভেতরে রাখা ফোনটা আবার বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল সেই একই নম্বর, যে নম্বর থেকে গত 7 দিন ধরে আমাকে ফোন করা হচ্ছিল। কয়েক সেকেন্ড আমি নড়তেই পারিনি। পিপ হোলের ওপাশে দাঁড়িয়ে থাকা লোকটা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। তার মুখে একটা অস্বাভাবিক হাসি, যেন সে জানে আমি ওকে দেখছি। আর আমার ঘরের ভেতরে ফোনটা একটানা বেজেই চলেছে। আমার মাথা কাজ করছিল না। একদিকে দরজার বাইরে দাঁড়ানো লোকটা, অন্যদিকে সেই একই নম্বর থেকে আসা ফোন। শেষ পর্যন্ত কাঁপা হাতে ফোনটা ধরলাম। হ্যালো। ওপাশে সেই পরিচিত গলা, কিন্তু আজ গলাটা আগের চেয়ে অনেক বেশি উত্তেজিত শোনাচ্ছিল। ও কি এখনো বাইরে দাঁড়িয়ে আছে? আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। তারপর বললাম, আপনি কে? আর বাইরে যে দাঁড়িয়ে আছে সে কে? ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর লোকটা বলল, এখন এসব প্রশ্ন করার সময় নেই, তুমি শুধু দরজা খুলবে না। আমি বললাম, কেন? ওপাশের গলা এবার ফিসফিস করে বলল, কারণ ও তোমাকে ভেতর থেকে বের করে নিতে এসেছে। আমার বুকের ভেতরটা থক করে উঠল। মানে? তুমি দরজা খুললেই ও ভেতরে ঢুকবে না, তুমি বাইরে বেরিয়ে যাবে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ করিডোর থেকে একটা শব্দ এলো, খুট খুট খুট।
আমি আবার পিপ হলে চোখ রাখলাম। লোকটা এবার আর দরজার সামনে নেই, করিডোরের শেষ মাথায় দাঁড়িয়ে আছে, অন্ধকারের মধ্যে। তবুও তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে, আর সেই হাসিটা এখনো আছে। আমি ভয়ে পিপ হোল থেকে সরে এলাম। সারা রাত আর ঘুমোতে পারিনি। ভোর হতে না হতেই অফিসে বেরিয়ে পড়লাম। সারাটা দিন মাথার মধ্যে একই প্রশ্ন ঘুরছিল, লোকটা কে? আর ফোনের লোকটাই বা কে? দুজনের মধ্যে সম্পর্ক কি? সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি বাড়িওয়ালা নিচে বসে আছেন। আমি সরাসরি তার কাছে গেলাম, বললাম, এই বাড়িতে আগে কোনো দুর্ঘটনা ঘটেছিল? প্রশ্নটা শুনে উনি চমকে উঠলেন। কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, কে বলেছে তোমাকে? কেউ না, আপনি বলুন। উনি দীর্ঘশ্বাস ফেললেন। প্রায় 5 বছর আগে ওই ফ্ল্যাটেই একজন ভাড়াটে থাকত। তারপর লোকটা হঠাৎ উধাও হয়ে যায়। উধাও মানে? একদিন রাতে নিজের ঘরে ছিল, পরের দিন সকালে দরজা খোলা অবস্থায় পাওয়া যায়, কিন্তু লোকটার কোনো খোঁজ মেলেনি। আমার গা শিউরে উঠল। পুলিশ? অনেক খোঁজাখুঁজি হয়েছিল, কিছুই পাওয়া যায়নি। তার নাম? বাড়িওয়ালা বললেন, অরিন্দম। সেই রাতে আমি প্রথমবার নম্বরটা রেকর্ড করার সিদ্ধান্ত নিলাম। ফোন এলো 2:17 আমি সঙ্গে সঙ্গে রিসিভ করলাম। আপনি কি অরিন্দম? ও পাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর, তাহলে তুমি জেনে গেছো। আমার হাত ঠান্ডা হয়ে গেল। আপনি কোথায়? লোকটা বলল, আমি ঠিক জানি না। মানে? আমি 5 বছর ধরে একই জায়গায় আটকে আছি। আমার গলাটা শুকিয়ে গেল। আপনি কি বলতে চাইছেন? ওপাশ থেকে উত্তর এলো, যেদিন আমি দরজা খুলেছিলাম সেদিন আমি আর এই পৃথিবীতে থাকিনি। আমার বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেল। আপনি কি মারা গেছেন? অনেকক্ষণ কোনো উত্তর এলো না। তারপর সে বলল, মৃত্যুর থেকেও খারাপ কিছু ঘটেছিল। ঠিক তখনই আবার সেই শব্দ, ঠক ঠক ঠক, দরজায় নক। আমি চমকে উঠলাম। অরিন্দম বলল, ও এসে গেছে। ওকে? আমি জানি না। তাহলে? আমি শুধু জানি ওর কোনো মুখ নেই। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কিন্তু আমি তো একজন লোককে দেখেছি। ওপাশের গলা ফিসফিস করে বলল, ও তোমার যা দেখতে ইচ্ছে করে সেটাই দেখায়। আমার সাহস হচ্ছিল না, তবুও আমি আবার পিপ হলে চোখ রাখলাম। করিডোর ফাঁকা, কেউ নেই। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছিলাম, ঠিক তখনই বুঝলাম একটা অদ্ভুত ব্যাপার। পিপ হোলের ছবিটা নড়ছে না। আমি মাথা সরালাম, আবার তাকালাম। একই দৃশ্য, একই আলো, একই ছায়া, যেন কোনো ছবি। হঠাৎ করিডোরের শেষ মাথায় দাঁড়ানো একটা অবয়বকে দেখতে পেলাম। ধীরে ধীরে সেটা এগিয়ে আসছে। 1 পা, 2 পা, 3 পা, কিন্তু কোনো শব্দ নেই, শুধু এগিয়ে আসছে। আমি ভয়ে পিছিয়ে গেলাম। সেই মুহূর্তে ফোনের ওপাশ থেকে অরিন্দম চিৎকার করে উঠল, জানলার কাছে যেও না। আমি থমকে গেলাম। কেন? কারণ ও এখন দরজার বাইরে নেই। আমার বুক কেঁপে উঠল। মানে? ওপাশ থেকে উত্তর এলো,
ও এখন তোমার ঘরের ভেতরে ঢোকার রাস্তা খুঁজছে। ঠিক তখনই আমার পেছনের জানলায় ধীরে ধীরে একটা শব্দ হলো, খর খর, যেন কেউ নখ দিয়ে কাঁচ ঘষছে। আমি ঘুরে দাঁড়ালাম। জানলার বাইরে অন্ধকার, কিন্তু অন্ধকারের মধ্যে দুটো সাদা বিন্দু দেখা যাচ্ছে, দুটো চোখ। সেগুলো এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। আর তখনই প্রথমবার আমার মনে হলো, যে জিনিসটা আমাকে খুঁজছে সেটা মানুষ নয়। ফোনটা আমার হাত থেকে প্রায় পড়ে যাচ্ছিল। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা লোকটা এখনো হাসছে, আর আমার ঘরের ভেতরে ফোনটা একটানা বেজেই চলেছে। আমি বুঝতে পারছিলাম না কি করব। হঠাৎ করিডোরে দাঁড়ানো লোকটা ধীরে ধীরে মাথা কাত করল, যেন আমার প্রতিক্রিয়া দেখছে। তারপর সে নিজের মোবাইলটা কানের কাছে তুলল। ঠিক সেই মুহূর্তে আমার ফোনের ওপাশ থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, ও তোমাকে দেখে ফেলেছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। মানে? এখন আর বেশি সময় নেই। ওকে। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর অরিন্দম বলল, 5 বছর আগে আমিও এই একই প্রশ্ন করেছিলাম। আমি আর সহ্য করতে পারছিলাম না। চিৎকার করে বললাম, আপনি স্পষ্ট করে বলুন। ওপাশে দীর্ঘশ্বাসের শব্দ। এই বাড়িটা আগে বাড়ি ছিল না। তাহলে? এখানে আগে একটা বৃদ্ধাশ্রম ছিল। আমি থমকে গেলাম। বৃদ্ধাশ্রম? হ্যাঁ। তার সঙ্গে এসবের সম্পর্ক কি? অরিন্দম বলল, 2008 সালে সেখানে আগুন লেগেছিল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। অনেকেই মারা গিয়েছিল। সরকারি রিপোর্টে 7 জন। আর সত্যি 23 জন। আমার গলা শুকিয়ে যাচ্ছিল। কিন্তু এসবের সঙ্গে ওই লোকটার কি সম্পর্ক? ওপাশ থেকে উত্তর এলো, আগুনের রাতে একজনও বেরোতে পারেনি। তারপর যারা মারা গিয়েছিল তাদের মধ্যে একজন বেরোতে চেয়েছিল। আমি কিছু বুঝলাম না। মানে? তার শরীর মারা গিয়েছিল, কিন্তু সে যায়নি। হঠাৎ করিডোর থেকে একটা অদ্ভুত শব্দ এলো। আমি আবার পিপ হলে তাকালাম। লোকটা আর সেখানে নেই। করিডোর ফাঁকা, একদম ফাঁকা। আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আর তখনই আমার ঘরের ভেতর থেকে একটা শব্দ এলো, খুট খুট খুট। আমার শরীর জমে গেল। শব্দটা আসছে রান্নাঘরের দিক থেকে। আমি একা থাকি। ফ্ল্যাটের দরজা বন্ধ, জানলাগুলোও বন্ধ। তাহলে ভেতরে কে? অরিন্দম হঠাৎ চিৎকার করে উঠল, নড়বে না। আমি থেমে গেলাম। কেন? ও চায় তুমি শব্দটার দিকে যাও। আমার বুক ধুকপুক করছিল। তুমি কিভাবে জানো? ওপাশে দীর্ঘ নীরবতা। তারপর সে বলল, কারণ সেদিন আমিও গিয়েছিলাম। ঠিক তখনই রান্নাঘর থেকে আরেকটা শব্দ এলো। এইবার মনে হলো কেউ ধীরে ধীরে হাঁটছে। টপ টপ টপ। শব্দটা ধীরে ধীরে বেডরুমের দিকে আসছে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি ফোনটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রইলাম। টপ টপ টপ। শব্দটা আরো কাছে, আরো কাছে, কাছে, আরো কাছে। তারপর হঠাৎ থেমে গেল, একদম আমার বেডরুমের দরজার বাইরে। ঘরে তখন এমন নীরবতা
যে নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিলাম। হঠাৎ দরজার নিচ দিয়ে একটা ছায়া দেখা গেল। কেউ দাঁড়িয়ে আছে বেডরুমের ঠিক বাইরে। আমি নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছিলাম না। ধীরে ধীরে ছায়াটা নড়ল, আর তারপর একটা গলা শোনা গেল, সৌরভ। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। এটা আমার মায়ের গলা, হুবহু, একটুও ভুল নেই। সৌরভ, দরজাটা খুল। আমার চোখে জল চড়ে এলো, কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ল আমার মা তখন কৃষ্ণনগরে, আমার থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। তাহলে এখানে কে? ওপাশ থেকে আবার সেই গলা, বাবা, দরজাটা খোল। এইবার আমার বাবার গলা। আমি প্রায় ভেঙে পড়ছিলাম, কিন্তু অরিন্দম ফিসফিস করে বলল, শুনবে না। আমি দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে গেল। সম্পূর্ণ নীরবতা। 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড। তারপর আমার বিছানার ঠিক নিচ থেকে একটা শব্দ এলো, খরর খরর খরর। আমি জমে গেলাম, কারণ এতক্ষণ যে জিনিসটার কথা ভাবছিলাম বাইরে আছে, সেটা এখন আমার বিছানার নিচে। অরিন্দমের গলা কাঁপছিল। ও, তোমাকে পেয়ে গেছে। এখন কি করব? কয়েক সেকেন্ড চুপ করে থেকে সে বলল, আজ রাতটা বেঁচে গেলে কাল তোমাকে একটা জায়গায় যেতে হবে। কোথায়? পুরনো বৃদ্ধাশ্রমের রেকর্ড যেখানে রাখা আছে। কেন? অরিন্দম বলল, কারণ ওর আসল নাম এখনো সেখানে লেখা আছে। আর কোনো উত্তর দেওয়ার আগেই ফোনের লাইনটা হঠাৎ কেটে গেল। একই সঙ্গে ঘরের সব আলো নিভে গেল। পুরো ফ্ল্যাট অন্ধকার। আর অন্ধকারের মধ্যে আমি স্পষ্ট শুনতে পেলাম আমার বিছানার নিচে কেউ ধীরে ধীরে হাসছে। সারা রাত আমি ঘুমোতে পারিনি। আসলে ঘুমানোর প্রশ্নই ছিল না। অন্ধকার ঘরে বসে আমি শুধু বিছানার নিচ থেকে আসা সেই শব্দটা শুনছিলাম। কখনো খসখস, কখনো যেন কারো নখ মেঝেতে ঘষার শব্দ। আবার কখনো মনে হচ্ছিল কেউ খুব ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে। ভোরের আলো ফোটার পর শব্দগুলো বন্ধ হয়। আমি প্রায় সঙ্গে সঙ্গেই ঘর থেকে বেরিয়ে যাই। সেদিন অফিসে যাইনি। মাথার মধ্যে শুধু একটা কথাই ঘুরছিল, পুরনো বৃদ্ধাশ্রম, রেকর্ড, নাম। সকাল 10টা নাগাদ আমি বাড়িওয়ালার কাছে যাই। তিনি আমাকে দেখে অবাক হয়ে গেলেন, কারণ সারা রাত জেগে থাকার জন্য আমার চেহারা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। আমি সরাসরি বললাম, এই জায়গায় আগে বৃদ্ধাশ্রম ছিল। কথাটা শুনে উনি ফ্যাকাশে হয়ে গেলেন। কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, তোমাকে কে বলেছে? আমি উত্তর দিলাম না, শুধু তাকিয়ে রইলাম। শেষ পর্যন্ত উনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। হ্যাঁ, আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আগুন লেগেছিল? উনি মাথা নাড়লেন। সরকারি রিপোর্টে যা লেখা আছে তার চেয়ে অনেক বেশি লোক মারা গিয়েছিল। কতজন? ঠিক কেউ জানে না। আমি জিজ্ঞেস করলাম, ওই বৃদ্ধাশ্রমের রেকর্ড কোথায় আছে? বাড়িওয়ালা কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, পুরনো মিউনিসিপ্যাল আর্কাইভে। সেদিন দুপুরেই আমি সেখানে গেলাম। জায়গাটা শহরের একেবারে পুরনো অংশে। একটা ধুলো জমা সরকারি ভবন।
যেখানে বহু বছরের ফাইল, কাগজপত্র আর রেকর্ড রাখা থাকে। অনেক খোঁজাখুঁজির পর একজন বৃদ্ধ কর্মচারী আমাকে সাহায্য করতে রাজি হলেন। আমি বৃদ্ধাশ্রমটার নাম বলতেই লোকটার মুখের রং বদলে গেল। আপনি কেন ওই জায়গার খোঁজ করছেন? আমি বললাম, একটা পুরনো তথ্য দরকার। লোকটা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটা বিশাল রেজিস্টার এনে টেবিলের উপর রাখল। আমি পাতা উল্টাতে শুরু করলাম। 2008, আগুন, মৃতদেহের তালিকা, একটা একটা নাম, একটা একটা বয়স, একটা একটা ছবি। হঠাৎ একটা নামের সামনে এসে আমার হাত থেমে গেল, কারণ ছবিটা আমি আগে দেখেছি। গত কয়েকদিন ধরে করিডোরে পিপ হোলের ওপাশে দাঁড়িয়ে থাকা সেই লোকটা। নামের জায়গায় লেখা ছিল অরিন্দম সেন, বয়স 31। আমি কয়েক সেকেন্ড স্থির হয়ে বসে রইলাম। এটা অসম্ভব। অরিন্দম তো আমাকে ফোন করছে। তাহলে সে মৃত কিভাবে? ঠিক তখনই আমার চোখ নিচের একটা লাইনে গিয়ে আটকাল। রিপোর্টের শেষ মন্তব্য। সেখানে লেখা, দেহ উদ্ধার করা যায়নি। আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। আরও একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল। অরিন্দমের ছবির পিছনে কালো কালি দিয়ে কেউ একটা বাক্য লিখে রেখেছে, খুব ছোট করে। আমি চোখের কাছে নিয়ে পড়লাম। সেখানে লেখা, ও এখনো কাউকে খুঁজছে। আমার হাত কাঁপতে শুরু করল। ও বলতে কাকে বোঝানো হয়েছে? ঠিক তখনই পিছন থেকে বৃদ্ধ কর্মচারী বললেন, আপনি কি ছবিটা দেখেছেন? আমি চমকে উঠলাম। কি? লোকটা ধীরে ধীরে বলল, ওই আগুনের পর অনেক মানুষ ওই মুখটা দেখেছে। কার মুখ? যার কোনো নাম নেই। আমি আর কিছু না বলে উঠে পড়লাম। ঠিক তখনই বৃদ্ধ লোকটা আমার হাত চেপে ধরল। তার চোখে স্পষ্ট আতঙ্ক। সে বলল, আজ রাত 2:17 ফোনটা ধরবেন না। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি তো ওকে ফোনের কথা বলিনি, একবারও না। আপনি জানলেন কিভাবে? লোকটা কোনো উত্তর দিল না, শুধু বলল, ও আজ আপনার জন্য আসবে। সেদিন সন্ধ্যায় আমি ফ্ল্যাটে ফিরলাম। সূর্য ডোবার পর থেকেই একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল কেউ আমাকে অনুসরণ করছে, কেউ আমাকে দেখছে। রাত 2:17। ফোন বেজে উঠল। একই নম্বর। আমি ফোনটার দিকে তাকিয়ে রইলাম। মনে পড়ছিল বৃদ্ধ লোকটার কথা, ফোনটা ধরবেন না। ফোন বেজে চলল। 1 বার, 2 বার, 3 বার, 4 বার। হঠাৎ বন্ধ হয়ে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু ঠিক তখনই ফোনের স্ক্রিন নিজে থেকেই জ্বলে উঠল। কোনো কল নেই, কোনো মেসেজ নেই, শুধু একটা ছবি। ছবিটা দেখে আমার বুকের ভেতরটা যেন থেমে গেল, কারণ সেটা আমার নিজের ঘরের ছবি। ঠিক এই ঘর, এই বিছানা, এই টেবিল, এই জানলা, সব কিছু। শুধু একটা পার্থক্য ছিল, ছবিটা তোলা হয়েছে আমার পেছন থেকে, যেন কেউ আমার ঘরের ভেতরেই দাঁড়িয়ে ছবি তুলেছে। আর ছবির এক কোণে অন্ধকারের মধ্যে একটা মানুষ দাঁড়িয়ে আছে, হাসছে। ধীরে ধীরে আমি ঘুরে দাঁড়ালাম। আমার পিছনে শুধু অন্ধকার, কেউ নেই। কিন্তু ফোনের ছবিটা এখনো স্ক্রিনে জ্বলছে, আর ছবিটার মানুষটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। যেন ছবিটা বদলে যাচ্ছে, যেন ওটা কোনো ছবি নয়, লাইভ।
ঠিক তখনই আমার ঘরের দরজাটা নিজে থেকেই খুলতে শুরু করলো। ক্যাচ ক্যাচ ক্যাচ। আর দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা অবয়বটাকে দেখে আমি বুঝলাম অরিন্দম আমাকে বাঁচানোর চেষ্টা করছিল না, সে আমাকে সতর্ক করছিল। কারণ যেটা আসছে সেটা আমাদের দুজনের জন্যই এসেছিল। অরিন্দম আবার বলল, ও তোমাকে মারতে আসেনি, তাহলে? ও তোমার জায়গা নিতে এসেছে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। মানে? যদি ও সফল হয় সবাই ভাববে তুমিই সৌরভ। আর আমি? ওপাশে দীর্ঘ নীরবতা। তারপর উত্তর এলো, তুমি আমার জায়গায় চলে যাবে। ঠিক তখনই আমার মাথার মধ্যে একটা স্মৃতি ঝলসে উঠল। হঠাৎ মনে পড়ল, আমি যখন প্রথম এই ফ্ল্যাটে উঠেছিলাম তখন স্টোর রুমে একটা পুরনো ছবি দেখেছিলাম, পোড়া একটা ছবির টুকরো। সেখানে কয়েকজন বৃদ্ধ দাঁড়িয়েছিলেন, আর তাদের মাঝখানে একজন, যার মুখটা অদ্ভুতভাবে ঝাপসা, যেন ক্যামেরা তাকে ধরতে পারেনি। আমি চিৎকার করে উঠলাম, ওই বৃদ্ধ! অরিন্দম বলল, হ্যাঁ। তাহলে ওকে থামাবো কিভাবে? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর সে বলল, ওকে নিজের নাম মনে করিয়ে দিতে হবে। নাম? হ্যাঁ। কিন্তু আমি তো জানি না। অরিন্দম বলল, রেজিস্টারের শেষ পাতাটা দেখো। ঠিক তখনই আমার মনে পড়ল, আজ দুপুরে রেজিস্টারের শেষে একটা ভাঁজ করা পাতা দেখেছিলাম। আমি খুলিনি। অরিন্দম ফিসফিস করে বলল, ওর নাম ছিল হরিদাস মল্লিক। ঘরের ভেতরের অবয়বটা থেমে গেল। প্রথমবার। আমি কাঁপা গলায় বললাম, হরিদাস মল্লিক। অবয়বটা স্থির। আবার বললাম, হরিদাস মল্লিক। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। চারপাশের অন্ধকার যেন কেঁপে উঠল। তৃতীয়বার চিৎকার করে বললাম, হরিদাস মল্লিক! একটা বিকট শব্দে জানলার কাঁচ ভেঙে গেল। ঘরের সব আলো জ্বলে উঠল। ফোনটা আমার হাত থেকে পড়ে গেল, আর সেই অবয়বটা ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করল। প্রথমবার আমি তার মুখটা স্পষ্ট দেখতে পেলাম। একজন ভীত, অসহায় বৃদ্ধ। তার চোখে রাগ ছিল না, ঘৃণা ছিল না, শুধু অসীম একাকিত্ব। তারপর সে মিলিয়ে গেল। ফ্ল্যাগটা একেবারে নিস্তব্ধ হয়ে গেল। ফোনের লাইনও কেটে গেল। আমি সঙ্গে 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 আবার সেই নম্বরে ফোন করলাম, বারবার বারবার বারবার। কিন্তু আর কোনোদিন কেউ ফোন ধরেনি। এক সপ্তাহ পরে আমি ফ্ল্যাটটা ছেড়ে দিই, চাকরিও বদলে ফেলি, নতুন শহরে চলে যাই। ঘটনার প্রায় 3 বছর কেটে গেছে। আমি আর কোনোদিন রাত 2:17 ফোন পাইনি। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। গত মাসে পুরনো একটা বাক্স গোছাতে গিয়ে আমি সেই বৃদ্ধাশ্রমের রেজিস্টারের ফটোকপিটা খুঁজে পাই। শেষ পাতাটা খুলে দেখি হরিদাস মল্লিকের নাম এখনও আছে, অরিন্দম সেনের নামও আছে। কিন্তু সেখানে আরেকটা নাম যোগ হয়েছে, কালো কালি দিয়ে, যেটা আগে ছিল না। নামটা দেখে আমার বুকের ভেতরটা হিম হয়ে যায়, কারণ সেখানে লেখা ছিল সৌরভ চক্রবর্তী। আর নামটার ঠিক নিচে একটা বাক্য, পরবর্তী কলের সময় রাত 2:17। সেদিন রাতেই আমি প্রথমবার আবার ফোনের রিংটোন শুনেছিলাম, অচেনা নম্বর, রাত 2:17। আমি ফোনটা ধরিনি, আজও ধরিনি, আর কোনোদিন ধরবও না। কারণ আমি জানি ওপাশে যে কথা বলবে সে অরিন্দম নয়।